লেফটেন্যান্ট কর্নেল শরীফুল হক ডালিমের আমি মেজর ডালিম বলছি বইয়ের এই পর্বে। সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারার দেখছোসটা কি? আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়, তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। অত্যাচার সহ্য করতে না পারে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। 6 ফেব্রুয়ারি রাতে ভোর না হতেই রক্ষী বাহিনী ঘুম থেকে আমাকে তুলল। আমাকে বাড়ির বাইরে নিয়ে এলে দেখলাম রানীও রয়েছে। আমাদের নিয়ে তারা 2 মাইল দূরে ভেদরগঞ্জ রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে রওনা হলো। রাস্তায় তারা রানীর প্রতি নানা রকম অশ্লীল উক্তি করছিল। ক্যাম্পে পৌঁছে দেখলাম সেখানে কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দনাগ এবং হরিপদ রয়েছে। বুঝতে পারলাম তাদের ওপর চরম দৈহিক নির্যাতন করা হয়েছে। বিশেষ করে কলিমুদ্দিন ও মোস্তফাকেই বেশি অসুস্থ দেখলাম। কলিমুদ্দিন ও মোস্তফা 2 ভাই। এদের সংসারে আর কোনো সক্ষম ব্যক্তি নেই। অপরের জমিতে চাষ করে ওরা কোনো মতে জীবিকা নির্বাহ করে। এরা বিবাহিত ও ছোট ছোট ছেলেমেয়ের জনক। আমরা ক্যাম্পে আসতেই অনেক রক্ষী বাহিনী এসে আমাদের ঘিরে দাঁড়ালো। কেউ অশ্লীল মন্তব্য করে, কেউ চুল ধরে টানে, কেউ চড় মারে, কেউ খোঁচা দেয়, এমন সব বর্বরতা। কিছুক্ষণ পর আমাদের রোদের মধ্যে বসিয়ে রেখে তারা চলে গেল। সন্ধ্যায় আমাকে ওপরে দোতলায় নিয়ে গেল। কিছুক্ষণ পরই শুনলাম রানীর হৃদয় বিদারী চিৎকার। প্রায় আধ ঘন্টা পর আর্তনাদ স্তিমিত হয়ে গেল। নিস্তব্ধ রাতের অন্ধকার ভেদ করে ভেসে আসছে বেতের সপাং সপাং শব্দ আর পাশবিক গর্জন। রানীকে যখন এনে তারা কামরার মধ্যে ফেলল, রাত্রি তখন কত জানি না। রানীর অচৈতন্য দেহ তখন বেতের ঘায়ে ক্ষতবিক্ষত, রক্ত ঝরছে। জ্ঞান ফিরলে রানী পানি চাইল। আমি তাকে পানি খাওয়ালাম। রানী আস্তে আস্তে কথা বলতে পারল। রাত্রি তখন ভোর হয়ে এসেছে। রানীর মুখে শুনলাম উপরে ভেদরগঞ্জ ও ডামুড্ডার আওয়ামী লীগ সম্পাদকরা এবং ওই 2 স্থানের ক্যাম্প কমান্ডাররা উপস্থিত ছিল। তারা শান্তি সেন ও চঞ্চলকে ধরিয়ে দিতে বলে এবং অস্ত্র কোথায় আছে জিজ্ঞাসা করে। রানী কিছুই জানে না বলাই তাকে এমন সব অশ্লীল কথা বলে যা কোনো সভ্য মানুষের পক্ষে বলা তো দূরের কথা, কল্পনা করাও সম্ভব নয়। অল্প কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ ও গালিবর্ষণের পর ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার বেত নিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে এলো পাতারি এমন পেটাতে থাকে যে 3খানা বেত ভেঙে যায়। আবার জিজ্ঞাসা করে শান্তি ও চঞ্চল কোথায়। রানী একই উত্তর। ক্ষিপ্ত হয়ে রানীকে তারা সিলিংয়ের সাথে ঝুলিয়ে দেয় এবং 2 কমান্ডার একই সাথে চাবুক দিয়ে পেটাতে থাকে। মারার সময় অসহ্য যন্ত্রণায় রানী বলেছিল আমাকে এভাবে না মেরে গুলি করে মেরে ফেলুন। জবাবে একজন বলে, সরকারের একটা গুলির দাম আছে, তোকে 7 দিন ধরে পিটিয়ে মেরে ফেলবো। এখন পর্যন্ত মারার দেখছোসটা কি? অল্পক্ষণ পরেই রানী অচেতন হয়ে পড়ে, কিন্তু তাদের চাবুক চালানো বন্ধ হয়নি। যখন জ্ঞান ফেরে রানী দেখে সে মেঝেতে পড়ে আছে। পানি চাইলে তাকে পানি দেয় নাই। 8 ফেব্রুয়ারি প্রথমে আমাকে ও পরে রানীকে দোতলায় নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন ডামুড্ডার আওয়ামী লীগ সেক্রেটারি ফজলু মিয়া ও ভেদরগঞ্জের সেক্রেটারি হোসেন খা। তারা চেয়ারে বসে আছেন। আমাকে বলল, তোমার স্বামী ও ছেলেকে ধরিয়ে দাও, অস্ত্র কোথায় আছে বলে দাও। তারা ডাকাত ও অস্ত্র দিয়ে ডাকাতি করবে। আমি বললাম তারা ডাকাত নয়, তারা সৎ দেশপ্রেমিক। আমার স্বামী রাজনীতি করেন, একথা কে না জানে। দেশের সাধারণ লোকের অতি প্রিয় ও শ্রদ্ধেয় তিনি। রানীকে তারা একই প্রশ্ন করেন। রানী কিছুই জানে না বলাই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। ডামুড্ডা ক্যাম্পের কমান্ডার করম আলী এবং ভেদরগঞ্জ ক্যাম্প কমান্ডার ফজলুর রহমান আমাদের অশ্লীল গালাগালি দিতে শুরু করেন এবং আমাকে ও রানীকে একসঙ্গে ঝুলিয়ে দিয়ে রানীর বস্ত্র খুলে নেয়। তারপর আমাদের দুজনকে দুদিক থেকে চাবুক মারতে থাকে। জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান হলে দেখি দুজনেই মেঝেতে পড়ে আছি। রানীর সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে। আমার গায়ে কাপড় থাকায় অপেক্ষাকৃত কম আহত হয়েছি। তবুও এই রুগ্ন বৃদ্ধ দেহে এই আঘাতই মর্মান্তিক। সর্বাঙ্গ ব্যথায় জর্জরিত। তৃষ্ণায় বুক শুকিয়ে যাচ্ছে। নড়বার ক্ষমতা নেই। ওরা আমাদের দিকে তাকিয়ে নরকীয় হাসি হাসছে। এদের হুকুমে 2জন সিপাই আমাকে টেনে তুলল। আমি অতি কষ্টে দাঁড়াতে পারলাম। রানী পারল না। 2জন রক্ষী তার 2 বগলের নিচে হাত দিয়ে তাকে টেনে তুলল ও তার গায়ে জামা কাপড় জড়িয়ে দিল। তারপর টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে এলো। কমান্ডার পেছন থেকে নির্দেশ দেয় ওকে ভালো করে হাঁটা, নয়তো মরে যাবে। সকালে কমান্ডার কয়েকজন রক্ষী সহ রানীকে নিয়ে গ্রামের দিকে রওনা হলো। বলল, বাঁচবি না তো, চল তোর মাকে দেখিয়ে আনি। রানী সর্বাঙ্গ ফুলে কালো হয়ে গিয়েছে, পা ফেলাবার ক্ষমতা নেই।
সে অবস্থায় তাকে হ্যাচড়াতে হ্যাচড়াতে 2 মাইল পথ টেনে নিয়ে যাওয়া হলো। রানীর মা রানীকে দেখেই অজ্ঞান হয়ে যান। কমান্ডার রানীকে তার মার মাথায় পানি দিতে বলে। রানীর মার জ্ঞান এলে রানী চেহারা এমন কেন জিজ্ঞেস করায় কমান্ডার বলে পুকুর ঘাটে পড়ে গিয়ে আঘাত পেয়েছে। রানীকে ছেড়ে দেওয়ার অনুরোধ জানালে কমান্ডার বলে খাসি খাওয়ালে ফিরিয়ে দিয়ে যাব। এরপর আবার 2 মাইল রাস্তা হ্যাচড়াতে হ্যাচড়াতে তাকে ক্যাম্পে ফিরিয়ে আনা হলো। ওই দিন ছিল 9 ফেব্রুয়ারি 1974। হনুফাকেও তারা ধরে নিয়ে এলো ওই দিন। করিম নামের আরেকটি কৃষক যুবককেও ওরা ধরে এনেছে দেখলাম রামভদ্রপুর থেকে। তাকে এত মারা হয়েছে যে তার অবস্থা অত্যন্ত সঙ্গীন। নড়িয়া থানার পণ্ডিতসার থেকেও একজন স্কুল শিক্ষক ও 2 জন যুবককে এনেছে দেখলাম। বিপ্লব নামের একটি ছেলে নাকি মারের চোটে পথেই মারা যায়। রক্ষী বাহিনীর সিপাহীরা বলাবলি করছিল। একজন জল্লাদ গর্জন করে বলছিল, দেখ এখনো হাতে রক্ত লেগে আছে। শুনেছি মতি নামের আরেকটি যুবককেও তারা পিটিয়ে মেরেছে। আর আমাদের ধরে আনার 2 দিন আগে কৃষি ব্যাংকের পিয়ন আলতাফকে পিটাবার পর হাত পা বেঁধে দোতলার ছাদ থেকে ফেলে মেরেছে। 9 তারিখ দুপুরের অল্প পরে তারা হনুফা, রানী ও আমাকে নিয়ে গেল পুকুরের ধারে। সেখানে আমাদের 1 দফা বেত দিয়ে পিটিয়ে চুবানোর জন্য পানিতে নামালো। প্রথমে ওরা আমাদের সাঁতরাতে বাধ্য করলো। আমরা ক্লান্ত হয়ে কিনারায় উঠতে চেষ্টা করি। ওরা আমাদের বাঁশ দিয়ে ঠেলা দিয়ে দূরে সরিয়ে দেয়। পরিশ্রান্ত হয়ে যখন আমরা আর সাঁতরাতে পারছিলাম না তখন পানি থেকে তুলে আবার বেত মারতে থাকে। শেষের দিকে আমরা যখন আর সাঁতরাতে পারছিলাম না তখন আমাদের পানিতে ডুবিয়ে দেহের উপর 2 পা দিয়ে দাঁড়িয়ে থাকতো। এভাবে আমাদের 3 দফা পেটানো ও চুবানো হয়। কিছুক্ষণ আগেই করিম মারের চোটে মরে গিয়েছে। আমাদের সঙ্গে আরেকটি অল্প বয়সী যুবককে চুবিয়ে অচেতন করে ফেলেছিল। তাকে ঘাটলার ওপর ফেলে রেখেছে। আমার আঁচল দিয়ে গা মোছানোর সময় হঠাৎ ছেলেটি চোখ খুলে তাকায়। আমি চোখের জল রাখতে পারলাম না। রক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যায়। পরে শুনেছি ছেলেটাকে নাকি মেরে ফেলেছে। সন্ধ্যার অল্প আগে আমাদের পানি থেকে তুলে ভিজা কাপড়েই থাকতে বাধ্য করলো। দারুণ শীতে আমরা কাঁপছি। প্রচণ্ড জ্বর এসে গেছে সকলের। এমনি করেই রাতভর ছালার চটের উপর পড়ে থাকলাম। পরের দিন রাতে রানীকে আবার নিয়ে গেল দোতলায়। সেখানে আবার তাকে ঝুলিয়ে বেত মারল। 11 তারিখ আবার রানীর ওপর চলল একই অত্যাচার। রানী জ্ঞান হারালো। রক্ষী সিপাহীদের বলাবলি করতে শুনলাম রানী মরে গিয়েছে। রানীর কাছে শুনলাম তার যখন জ্ঞান হলো তখন সে দেখে তার পাশে ডাক্তার বসা। রানী জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি কোথায়? ডাক্তার জবাব দেয়, আমি ডাক্তার। তুমি কথা বলো না। কিছুক্ষণ পর ডাক্তার চলে গেলে রানীকে তারা ধরাধরি করে নিচে আমাদের কাছে নিয়ে এলো। একজন সিপাই রানী ও হনুফাকে বলল, তোরা তো মরেই যাবে। তার আগে আমরা প্রতি রাতে 5 জন করে তোদের ভোগ করব। তারা অবশ্য ভোগ শব্দটি বলে নাই, বলেছিল অতি অশ্লীল কথা। একদিন রাতে 2 জন রক্ষী সিপাহী ঘরে ঢুকে আলো নিভিয়ে দেয় এবং রানী ও হনুফার মুখ চেপে ধরে। ধস্তাধস্তি করে তারা ছুটে গিয়ে চিৎকার করে। চিৎকার শুনে ক্যাম্পের অন্য রক্ষীরা ছুটে আসে। কমান্ডারও আসে। ওরা তাকে সব বললে সে বলে, খবরদার একথা প্রকাশ করবি না, তাহলে মেরে ফেলবো। রক্ষী সিপাহীদের কারো কারো মাঝে মানবতা বোধের লক্ষণ পাচ্ছিলাম। তাদের একজন সিপাহীকে জিজ্ঞাসা করলাম, তুমি কি পর্যন্ত লেখাপড়া করেছ? প্রশ্ন শুনে সে চমকে উঠল। বলল, বাংলাদেশে লেখাপড়া দিয়ে কি করব? আমরা জল্লাদ, জল্লাদদের আবার লেখাপড়ার দরকার কি? এই বলে সে দে ছুট। মনে হয় যেন চাবুক খেয়ে একটি ছাগল ছুটে পালালো। রক্ষী সিপাহীদের কানাঘুষাই শুনছিলাম আমাকে আর হনুফাকে অন্যত্র কোথাও পাঠিয়ে দেবে আর রানী ও অন্যান্য পুরুষ বন্দীদের মেরে ফেলা হবে। 12 ফেব্রুয়ারি আমাকে ও হনুফাকে নিয়ে রক্ষীরা রওনা দিল। আমি রানীকে ফেলে যেতে আপত্তি জানালাম। রানীও আমাদের সাথে যেতে খুব কান্নাকাটি করছিল। কমান্ডারের কাছে অনুরোধ বিনয় করছিল। কমান্ডার তার সহকর্মীদের সাথে কি যেন আলাপ করে সেদিন আমাদের পাঠানো স্থগিত রাখল। 12 তারিখ রাতেও ওরা আবার রানীকে ঝুলিয়ে হান্টার দিয়ে পেটায়। 13 তারিখে তারা রানীকে মারে না, কিন্তু নির্যাতনের নতুন কৌশল নেয়। দম বন্ধ করে রাখে, জোর করে চেপে ধরে রাখে নাক মুখ চোখ। এমনি করে জ্ঞান হারালে ওরা তাকে ছেড়ে দেয়। 19 ফেব্রুয়ারি গভীর রাতে ওরা আমাদের 3 জনকে নিয়েই রওনা দিল প্রায় 4 মাইল দূরে ডামুড্ডা রক্ষী বাহিনী ক্যাম্পের দিকে। কলিমুদ্দিন, মোস্তফা, গোবিন্দ ও হরিপদ থেকে গেল। রক্ষীরা বলাবলি করছিল তাদের মেরে ফেলা হবে। আমরা কিছু দূর এলে ক্যাম্পের দিক থেকে 4 বার গুলির আওয়াজ পেলাম। ভাবলাম ওদের বুঝি মেরে ফেললো। মনটা খুবই খারাপ হয়ে গেল।
আমাদের শরীরের অবস্থা এমন ছিল যে হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তবু আমরা বাধ্য হচ্ছিলাম হাঁটতে। বোধহয় আমাদের অন্যত্র পাঠিয়ে দিচ্ছে, বোধহয় বেঁচে যাব, এ চিন্তায় আমাদের হাঁটতে শক্তি যোগাচ্ছিল। অনেক রাতে ডামুড্ডা রক্ষী বাহিনী ক্যাম্পে পৌঁছালাম। সেখানে কিছুক্ষণ রেখে স্পিডবোট করে আমাদের নিয়ে যাওয়া হলো। সর্বক্ষণ আমাদের কম্বল চাপা দিয়ে মুর্দার মতো ঢেকে রাখা হলো। বেদনা জর্জরিত ক্ষত বিক্ষত শরীর, তার ওপর কম্বল চাপা থাকায় শ্বাসরুদ্ধ হবার উপক্রম, যেন জ্যান্ত কবর। সমস্ত দিন আমাদের ওভাবেই রাখলো, খেতে দিল না। শেষ রাতে আবার কম্বল চাপা দিয়ে জিপে করে ঢাকার দিকে রওনা দিল। আবার সেই সুদীর্ঘ পথ, জ্যান্ত কবরের যন্ত্রণা। ঢাকায় আমাদের প্রথমে রক্ষী বাহিনীর ডাইরেক্টরের কাছে নিয়ে গেল। সে আমাদের খুব ধমকালো। সেখান থেকে নিয়ে গেল তেজগাঁ থানায়, তারপর লালবাগ থানায়। রাতে সেখানে থাকলাম। পরদিন পাঠালো সেন্ট্রাল জেলে। সেখানে 5 দিন রাখার পর আমাদের নিয়ে এলো তেজগাঁ গোয়েন্দা বিভাগের অফিসে। জেলে আমাদের 3য় শ্রেণীর কয়েদিদের মতো রাখা হলো, দিন রাত সেলেবন্দি। একই আহার্য দেওয়া হতো। সেখানে রাজনৈতিক অভিযোগে আরও বন্দিনী আছেন। তার মধ্যে 17ই মার্চে গ্রেপ্তারকৃত জাসদ নেত্রী মমতাজ বেগম আছেন। অস্ত্র আইনে সাজাপ্রাপ্ত পারভিন, আরও একজন আছেন নাম রোমা। সবাইকে 3য় শ্রেণীর কয়েদি করে রাখা হয়েছে। সাধারণ কয়েদিদের মতো খাটানো হচ্ছে। এর উপর জমাদারনীরা তাদের নিজেদের জামাকাপড় সেলাই, কাঁথা সেলাই, কাপড় চোপড় ধোয়ানো সবকিছুই মেয়ে কয়েদিদের দিয়ে করিয়ে নিচ্ছে। রাজনৈতিক বন্দীরাও রেহাই পাচ্ছেন না। এমনকি হাজার হাজার করুণ কাহিনী সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের শাসনামলে বাংলাদেশে, যার সবগুলো গুমড়ে মরেছে নির্বিচারে, প্রকাশিত হতে পারেনি। রক্ষী বাহিনীর বর্বরতার আরেকটি চিত্র তুলে ধরা যাক। ঘটনাটি ঘটেছিল পাবনার বাজিতপুরের কোরাটিয়া গ্রামের কৃষক আব্দুল আলীর ছেলে রশিদকে খুন করার কাহিনী। আব্দুল আলীর সাক্ষাৎকারটা ছিল নিম্নরূপ: আমার সামনে ছেলেকে গুলি করে হত্যা করলো, আমার হাতে কুঠার দিয়ে বলল মাথা কেটে দে, ফুটবল খেলবো। আমি কি তা করতে পারি? আমি যে বাপ, কিন্তু অকথ্য নির্যাতন কতক্ষণ আর সহ্য করা যায়? অত্যাচার সহ্য করতে না পারে শেষ পর্যন্ত নিজের হাতে ছেলের মাথা কেটে দিয়েছি। রশিদ নাকি রাজনীতি করতো আমি জানতাম না। একদিন মাতু আর শাহজাহান এসে ধরে নিয়ে গেল। আওয়ামী লীগ অফিসে সারা রাত ওরা ওকে বেদম মারল। সকালে বলল 1000 টাকা দিলে ছেড়ে দেবে। রশিদ স্বীকার করে এলো 1000 টাকা দেবার। আমার কাছে টাকা চাইলো, কিন্তু আমি দিন আনি দিন খাই মজুর মানুষ। হঠাৎ 3 দিনের মধ্যে 1000 টাকা কোথেকে দেব? বললাম তুই বরং পালিয়ে সিলেট চলে যা। রশিদ সিলেট চলে গেল, কিন্তু 10-12 দিন পরই ফিরে এসে বলল, বাবা মন মানে না তোমাদের ফেলে থাকতে। সিলেট থেকে ফেরার পরই কঠিন অসুখে পড়ল, টাইফয়েড। অসুখ সারার পর একদিন তার মাকে বলল, মা আজ ভাত খাবো। তার মা শৈল মাছ দিয়ে তরকারি রানলো। এমন সময় আওয়ামী লীগের পান্ডারা রক্ষী বাহিনী সহ বাড়ি ঘেরাও করলো। অসুস্থ মানুষ কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে দৌড় দিল। বাবা আমার জানতো না সেখানেও ঘাপটি মেরে বসে আছে আজরাইল। পাষণ্ডারা দৌড়ে এসে তাকে ধরল। রশিদ সিরাজের পা ধরে বলল, সিরাজ ভাই বিমারি মানুষ, আমায় ছেড়ে দেন। ছাড়ল না। তারপর বাপ বেটা দুজনকেই বেঁধে মার শুরু করলো। কত হাতে পায়ে ধরলাম। এরপর মাতু গুলি করলো রশিদকে। ঢলে পড়ল রশিদ। আমি নির্বাক তাকিয়ে রইলাম। মরার পর একজন বলল, চল ওর কল্লাটা নিয়ে যাই, ফুটবল খেলবো। মাতু বলল, হ্যাঁ তাই নেব, তবে ওর কল্লাটা আমরা কাটবো না, তার বাবা কেটে দেবে। বলেই আমার হাতে কুঠার দিয়ে বলল কেটে দিতে। আমার মুখে রা নেই। বলে কি পাষাণ্ডগুলো? চুপ করে আছি দেখে বেদম পেটাতে শুরু করলো। বুড়ো মানুষ কতক্ষণ আর সহ্য করা যায়? সিরাজ এসে বুকে বন্দুক ঠেকিয়ে বলল, এক্ষুনি কাট, নইলে তোকেও গুলি করব। ইতিমধ্যে 1.5 ঘন্টার মতো সময় পার হয়ে গেছে। বুঝতে পারলাম না কাটলে ওরা সত্যি আমাকেও মেরে ফেলবে কিনা। শেষে কুঠার দিয়ে কেটে দিলাম মাথা। নিয়ে উল্লাসে চলে গেল তারা। আল্লাহ কি সহ্য করব? বইটির ধারাবাহিক অডিও বুক শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো থাকবেন।